তাহলে আজকে আমরা শুরু করব WBCS পরীক্ষার প্রিলিমসের যে প্রশ্ন তার মূলত 2010 সাল থেকে 2019 সালের যে এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির যে কোশ্চেনগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি WBCS প্রিলিমস পিওয়াই কি PYQ, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। তো এই টার্মিনোলজিটা তোমরা অবশ্যই আমার থেকে বেশি ভালোই জানো। তো 2010 থেকে 2019 সালে এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি থেকে WBCS-এ কোন কোন কোশ্চেনগুলো এসেছে সেগুলোই আমরা বাছাই করে একটা ক্লাস তৈরি করেছি। এটা তোমরা দেখো, আশা করি উপকৃত হবে। এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির একটা বিশেষ স্থাপত্য তোমরা দেখতে পাচ্ছ, সাঁচি স্তূপ। এই স্তূপের যে গেট, অশোক, ঠিক আছে, এই গেটটা অবশ্য মৌর্য যুগে তৈরি হয়নি, এটা শুঙ্গ যুগে তৈরি করা একটা গেট। আর ভেতরের যে স্তূপটা সেটা মৌর্য যুগে তৈরি করা হয়েছিল। তো যাই হোক, তো আমরা শুরু করি। দেখো, 2010-এর যে প্রথম প্রশ্নটা আলোচনা করব। কি প্রশ্ন এসেছিল? হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? কোন দেশ? চীন, ইরান, রাশিয়া, সুমের। এখানে সুমের হচ্ছে, ঠিক আছে, সুমের বা মেসোপটেমিয়া। গেল সুমের বা মেসোপটেমিয়া। চলে আসি নেক্সট কোশ্চেন। দেখো কি বলা হচ্ছে, মেগাস্থিনিস কে ছিলেন? মেগাস্থিনিস ছিলেন সেলুকাসের দূত, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী, গ্রিক পরিব্রাজক এবং চীনা ভ্রমণকারী। এর মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি সেলুকাসের দূত আর গ্রিক পরিব্রাজক দুটোই মানে কাছাকাছি। তো এবার বিষয়টা দাঁড়াচ্ছে, তিনি তো পরিব্রাজক আর দূতের মধ্যে পার্থক্যটা কি? পরিব্রাজক হচ্ছে যে নিজের স্ব ইচ্ছায় নিজে থেকে এসেছে, সেটা হচ্ছে পরিব্রাজক। আর দূত হচ্ছে কেউ যখন কাউকে কোনো জায়গায় পাঠায় সেই হিসাবে এসেছে, সে হচ্ছে দূত। তো এক্ষেত্রে সেলুকাস মেগাস্থিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিল, তো সেই কারণে হবে সেলুকাসের দূত। নেক্সট কোশ্চেন, ভারতের ইতিহাসের কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট আর বরাহমিহির? আর্যভট্ট ছিলেন কি বিজ্ঞানের সাথে যুক্ত, বরাহমিহির গণিতবিদ, একজন বিজ্ঞানী একজন গণিতজ্ঞ। তো এখানে এই দুজন বলেছে কোন যুগের। ক্লাসিক্যাল এজ, তাই না? ক্লাসিক্যাল এজ মানে গুপ্ত যুগ। তাহলে আর্যভট্ট এবং বরাহমিহির ছিলেন গুপ্ত যুগের লোক। গুপ্ত যুগকে কি বলা হয়? ক্লাসিক্যাল এজ। নেক্সট 4 নম্বর কোশ্চেন, রাজতরঙ্গিনী কার লেখা? রাজতরঙ্গিনী কলহনের লেখা। 1149 খ্রিস্টাব্দে রাজতরঙ্গিনী কিন্তু লিখে হয়েছিল। এই যে গ্রন্থ, এটা থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। এবার আমরা চলে আসছি 2011 সালের যে প্রিলিমসের এক্সাম, সেই 11 সালের কোশ্চেনগুলো কী এসেছিল। 2010-এর ওই কয়েকটা দেখলাম যে 2010-এর যে মানে টোটাল যে 50টা কোশ্চেন থাকে তার মধ্যে ইতিহাসে কটা এসেছিল। এবার 2011 সালে প্রিলিমসে কোন কোন কোশ্চেন এসেছিল। তো প্রথম প্রশ্নটা দেখো, দেখতেই পাচ্ছ যে এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? এটা হবে হরি সেন। নেক্সট কোশ্চেন, যে বুদ্ধ কোথায় তার বাণী প্রচার করেছিলেন? বুদ্ধ বলতে গৌতম বুদ্ধের কথা বলা হচ্ছে, তাহলে সেটা হচ্ছে সারনাথ। নেক্সট কোশ্চেন, আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? আলেকজান্ডার 19 মাস তিনি ভারতে ছিলেন। নেক্সট 4 নম্বর কোশ্চেন, কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন? অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন হচ্ছে বিন্দুসার। শ্রেণিক নামে পরিচিত ছিল বিম্বিসার। কুণিক নামে পরিচিত ছিল অজাতশত্রু। ঠিক আছে, এরকমভাবে কিন্তু মনে রাখবে। নেক্সট চলে আসি 5 নম্বর কোশ্চেন, ভারতীয় টাকায় যে সিংহমূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? ভারতের টাকাতে যে সিংহমূর্তি ছাপা থাকে সেটা সারনাথ যে আছে, সেই সারনাথের থেকেই কিন্তু স্তম্ভ, সেই স্তম্ভের উপরে যে সিংহের মূর্তি সেখানেই কিন্তু ছাপা থাকে। নেক্সট চলে আসি, যে দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? তাহলে দিল্লির কোন সুলতান নিয়ে এসেছিল অশোক স্তম্ভ দিল্লিতে? সেটা হবে ফিরোজ শাহ তুগলক। নেক্সট কোশ্চেন চলো, কি বলা হচ্ছে, যে সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দরের নাম বলো। সেই সাতবাহন রাজাদের সময় উল্লেখযোগ্য বন্দর সোপারা। ঠিক আছে, যদি ভারতের ম্যাপটা আমরা দেখি এভাবে, তো এরকম ভারতের ম্যাপ যদি হয় তাহলে সাতবাহনরা যে ছিল এই মহারাষ্ট্রের এদিকেও ছিল কিছু, অন্ধ্রপ্রদেশের এই জায়গাতেও ছিল, মানে এরকম জায়গায় এদিকে মহারাষ্ট্র আছে, এদিকে অন্ধ্রপ্রদেশও আছে বর্তমান। তো এখানে এই যে সোপারা যে ছিল, সোপারা ছিল হচ্ছে, দেখো সোপারা ছিল ঠিক এই যে জায়গা, এই জায়গাটাতে ছিল সোপারা বন্দর। বর্তমান মহারাষ্ট্রেই কিন্তু সেটা অবস্থিত। ঠিক আছে, তো এই সোপারা বন্দরটা এখানে ছিল। আর তাম্রলিপ্ত যে ছিল, তাম্রলিপ্ত বর্তমান মেদিনীপুরের যে তমলুক, সেখানে ছিল তাম্রলিপ্ত, সেই জায়গাটা হলো এই জায়গাটাতে। তো এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি সাতবাহন রাজাদের যে সময়, তো সাতবাহনের সাম্রাজ্যের বাইরে ছিল তম্রলিপ্ত। তো সেই কারণে বলা হচ্ছে যে সোপারা হচ্ছে সাতবাহন রাজাদের সময়ের উল্লেখযোগ্য একটা বন্দর, যেটা আরব সাগরের মধ্যে দিয়ে ইউরোপীয় এবং আরব দুনিয়ার সাথে ব্যবসা বাণিজ্য চলত। নেক্সট কোশ্চেন কি বলছে, যে গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেন দেখো, প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় লিখিত? প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় লিখিত? সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মগ্রন্থ হচ্ছে পালি ভাষায় লিখিত।
যদি এখানে বলতো যে জৈন ধর্মগ্রন্থ, তাহলে সেটা হয়তো প্রাকৃত ভাষায়। ঠিক আছে, চলে আসো নাসিক প্রশস্তি অর্থাৎ শিলালিপি কে প্রচার করেছিলেন? নাসিক প্রশস্তি প্রচার করেছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। এখানে দেখো নাসিক প্রশস্তি আছে, তাই না? এই প্রশস্তি মানেটা কি? যে প্রশস্তি, প্রশস্তি আর লিপি একই, কিন্তু প্রশস্তি বিশেষ করে প্রশস্তি কাকে বোঝায়? যে রাজাকে যখন প্রশংসা করা হয়, রাজাকে প্রশংসা করে যে লিপি রচনা করা হয়, সেটাই হচ্ছে প্রশস্তি। এখন আমরা 2012 সালের কোশ্চেন দেখব। 2012 সালের প্রিলিমসে প্রাচীন ভারত থেকে কোন কোন কোশ্চেন এসেছিল। দেখো প্রথম কোশ্চেনটাই বলা হচ্ছে যে কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়। সেটা আমরা কি জানি? ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্তে, তাই কি না? চতুর্বর্ণর উল্লেখ আছে প্রথম, যে ব্রহ্মা, যে ব্রহ্মার মাথা থেকে, তারপরে ব্রাহ্মণ, তারপরে হাতের যে কি বলছে বাহু, বাহু থেকে হচ্ছে ক্ষত্রিয়। তো এরকমভাবে এই জায়গাটা আমরা কোথা থেকে জানতে পারছি? যে এটা হচ্ছে উরু থেকে হচ্ছে বৈশ্য, আর পদযুগল থেকে শূদ্র। তো এই যে চারটা যে বর্ণের কথা বলা হচ্ছে, তো এর উৎপত্তি এখান থেকে, তো সেটা হচ্ছে ঋগ্বেদ থেকে কিন্তু জানা যাচ্ছে, অর্থাৎ বৈদিক যে গ্রন্থ, সেখান থেকে কিন্তু বৈদিক সাহিত্য থেকে কিন্তু প্রশ্নটা এসেছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলা হচ্ছে যে সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা? সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি যে আছে সেটা কার রচনা? সেটা হরিসেনের রচনা। নেক্সট কোশ্চেন, বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে কৈবর্ত নেতা কে ছিলেন? বাংলায় যখন পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপাল ছিল, সেই সময় কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিল? ঠিক আছে, অর্থাৎ দ্বিতীয় মহিপালের সমসাময়িক কৈবর্ত নেতা কে ছিল? তাহলে সেটা হবে দিব্য, দিব্য ছিলেন। নেক্সট চলে আসি, গুপ্ত বংশের কোন সম্রাট লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন? লিচ্ছবি দৌহিত্র কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে বলা হয়। নেক্সট 5 নম্বর কোশ্চেন, খালিমপুর তাম্রপট পাল বংশীয় কোন রাজার সময় কীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে? অর্থাৎ পাল রাজার, মানে খালিমপুর তাম্রপট যেটা আছে সেখান থেকে কোন পাল রাজার সম্পর্কে আমরা জানতে পারি? সেটা হবে ধর্মপাল। নেক্সট দেখা যাচ্ছে WBCS প্রিলিম 2013 সাল। এই 2013 সালের কি কোশ্চেন এসছে? 1 নাম্বার, এই কোশ্চেনটা প্রথমটা যেটা এসছে হরপ্পা সভ্যতা থেকে। দেখো তো এখানে হরপ্পা মহেঞ্জোদারো, এই যে জায়গাটা, বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? বৃহৎ স্নানাগার পাওয়া গেছে হচ্ছে মহেঞ্জোদারোতে। ঠিক আছে, শস্যাগার সেটা পাওয়া যাচ্ছে কোথায়? হরপ্পাতে। জাহাজের বন্দর কোথায় পাওয়া যাচ্ছে? লোথালে। প্লাগ ফিল্ড কোথায় পাওয়া যাচ্ছে? কালীবঙ্গানে। তো এরকমভাবে কোন জায়গায় কী কী পাওয়া যাচ্ছে, এই জাতীয় কোশ্চেন একটা এসেছে। নেক্সট চলে আসি, যে ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেছিল? চিরস্থায়ী বসতি বলতে কি? প্রথম তারা বসতি স্থাপন কোথায় করলো আর্যরা? তো সেটা হবে পাঞ্জাবে কিন্তু তারা প্রথম বসতি স্থাপন করেছিল। নেক্সট কোশ্চেন 3 নাম্বার, বুদ্ধ জন্মগ্রহণ করেন কবে? তো সেটা হবে খ্রিস্টপূর্ব 563, বা কোথাও দেওয়া আছে 566। অফিসিয়াল অ্যান্সার কিতে দেওয়া ছিল 563, তবে এটা অ্যান্সার হওয়া উচিত 566। তো এই হলো কোশ্চেন 3 নম্বরের পরে। এবার আসি পরের কোশ্চেন, 4 কোশ্চেন। এখানে দেখো কি বলছে, কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন? কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন? সে হবে পুরু। পুরু হচ্ছে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন। নেক্সট কোশ্চেন, কোন শিলালিপিতে অশোক নিজেকে, তার শিলালিপিতে অশোক নিজেকে কি বলে অভিহিত করেছেন? তার শিলালিপিতে দিবানম প্রিয় প্রিয়দর্শী। এখানে দেখো এ নাম্বার অপশান আছে শুধু প্রিয়দর্শী, আর ডি নাম্বার অপশান আছে দেবানাম প্রিয় প্রিয়দর্শী। যখন এরকম দুটোই অপশান থাকবে, অ্যান্সার কিন্তু দুটোই ঠিক হওয়া উচিত, কিন্তু যেহেতু এখানে ফুল নামটাই বা দেওয়া আছে, সেই কারণে এটাকেই কিন্তু অ্যান্সার ধরা হয়েছে। ঠিক আছে, আর এই যে দৈবপুত্র বা দেবপুত্র, এই যে বলা হচ্ছে, এটা কারা বলতো? এরা কিন্তু কুষাণরা নিজেদেরকে দৈবপুত্র বলে অভিহিত করতো, কুষাণরা। দেবানম প্রিয় প্রিয়দর্শী, অর্থাৎ আমি দেবতাদের প্রিয়, এরা মৌর্য রাজারা বলতো। কুষাণ রাজারা কি বলছে? দৈবপুত্র শাহিন শাহী। ঠিক আছে, আর পরবর্তীতে গুপ্ত রাজাদের সময় কিন্তু আরও অ্যাগ্রেসিভ ব্যাপারটা বেশি চলে আসছে। তখন তারা কি বলে হচ্ছে পরম ভট্টারক মহারাজা ধীরাজ, এই যে উপাধিটা, এটা কিন্তু বলা, মানে এর মানেটা দাঁড়ায় যে তারা হচ্ছে নিজেদের দেবতা তুল্য বলেই গণ্য করা শুরু করে দিয়েছে। তো এইরকম হচ্ছে আস্তে আস্তে সমাজের কিন্তু যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনটাই কিন্তু আমরা এই সমস্ত রাজাদের উপাধির মাধ্যমে কিন্তু বুঝতে পারি। নেক্সট কোশ্চেন, কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত? তো বিক্রমাদিত্য নামে পরিচিত দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের কিন্তু বিতরণ করেছিলেন গুজরাটের শকদের, আর এই সময় তিনি উজ্জয়িনীতে তার দ্বিতীয় রাজধানী তৈরি করেছিলেন। তার দরবারে কিন্তু নবরত্ন ছিল, কালিদাস ছিলেন তার মধ্যে একজন। নেক্সট চলে আসো 7 নাম্বার, বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন? বাংলায় কৌলিন্য প্রথা চালু করেন বল্লাল সেন। কোশ্চেন নাম্বার, এবার নেক্সট চলে আসবে, দেখো 2014 সালের প্রিলিমসের কোশ্চেন। কোশ্চেনগুলো যে একদম কঠিন তা না, মোটামুটিভাবে যারা পড়াশোনার সাথে যুক্ত আছে তারা কিন্তু সমস্ত কোশ্চেনই দেখো এগুলো একদম সোজা টাইপেরই কোশ্চেন আছে। তো এই লেভেলেরই কোশ্চেন কিন্তু WBCS হয়। 2023 সালের যে পরীক্ষাটা হলো সেখানেও কিন্তু একদম সোজা কোশ্চেনই ছিল, 2-1টা হয়তো হতে পারে, কিন্তু 50-এর মধ্যে 48 তো পাওয়া যাবে, এরকম ধরনের কোশ্চেন। তো এখানে দেখো প্রথম কোশ্চেনটা কি বলা হচ্ছে, ইন্ডিকার প্রণেতা কে ছিলেন? ইন্ডিকা মানে কি? মেগাস্থিনিস। মেগাস্থিনিসের রচনা করা গ্রন্থ ইন্ডিকা। এখান থেকে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের যে রাজদরবার, সেখানকার প্রশাসন, নারী ওই দেহরক্ষী, হ্যাঁ, পৌর শাসন ব্যবস্থা,
চন্দ্রগুপ্ত মৌর্যের যে কাঠের রাজপ্রাসাদ, এই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। সপ্তাঙ্গর কথাও আমরা জানতে পারি। এখানে কি সপ্তাঙ্গুর নাসিক সপ্ত জাতিতত্ত্ব, ঠিক আছে? সপ্ত জাতিতত্ত্ব আমরা কিন্তু এখান থেকে জানতে পারি। নেক্সট কোয়েশ্চেন চলে আসি 2 নাম্বার। কি বলা হচ্ছে, তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে? তক্ষশিলা গান্ধার শিল্পের হিসাবে কিন্তু বিখ্যাত ছিল। গান্ধার শিল্প যা ফ্লোরাইজটা হয়েছিল সেটা কোথায়? সেই তক্ষশিলা গান্ধার ওই সমস্ত জায়গাতে কিন্তু হয়েছিল গান্ধার শিল্প। নেক্সট চলে আসছে, শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? শশাঙ্ক বাংলার গৌড় রাজবংশের রাজা ছিলেন। তার রাজধানীর নাম কি ছিল? কর্ণ সুবর্ণ। তার সময় যে কামরূপের রাজা ছিলেন ভাস্কর বর্মন, তার সাথে তার বিরোধ ছিল, এবং সেই সময় 606 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন যখন কনৌজের সিংহাসনে বসছে, তখন দেখা যাচ্ছে কি কনৌজের সিংহাসনে এই হর্ষবর্ধনের সাথে কিন্তু শশাঙ্কের একটা বিরোধ ছিল, ঠিক আছে? তো এবার হর্ষবর্ধনের যে বোন ছিল রাজশ্রী, সেই রাজশ্রীকে কিন্তু রাজশ্রীর যে স্বামী ছিল তাকে কিন্তু হত্যা করেছিল এই একজন গুপ্ত রাজা এবং শশাঙ্ক এদের মিলিত বাহিনী। তো এরকম কিছু বিষয় আমরা দেখব। তারপরে চলে আসো নেক্সট, আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? সেটা হবে ঝিলাম নদীর তীরে। পুরু কিন্তু দুজন রাজা ছিল, একজন ছিল বড় পুরু, একজন ছিল ছোট পুরু। তো এরকম বড় পুরু যে ছিল তার সাথে কিন্তু মেনলি যুদ্ধটা হয়েছিল ঝিলাম নদীর তীরে, যেটাকে হিদাসপিসের যুদ্ধও আমরা বলে থাকি। নেক্সট 5 নম্বর কোশ্চেন চলে আসো, কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক। এখানকার অ্যান্সার অনুযায়ী বলা হচ্ছে বিম্বিসার, কিন্তু বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সময় কিন্তু অজাতশত্রুও ছিল, কিন্তু যেহেতু বিম্বিসার আছে তো সেই কারণে আমাদের অ্যান্সার হবে বিম্বিসার। নেক্সট কোশ্চেন চলো 6 নম্বর, সিন্ধু সভ্যতায় কোনটি একটি বড় বন্দর ছিল? সিন্ধু সভ্যতায় কোনটি একটি বড় বন্দর ছিল? সেটা লোথাল। এখানে 3টে যে জায়গা দেওয়া আছে সেটা কিন্তু একটাতেও বন্দর ছিল না, ঠিক আছে? তো তারপরে চলে আসছি, আর মেহেরগড় যে ডি নাম্বার অপশনটা দেখো, মেহেরগড় যে সভ্যতা, এটা কিন্তু গ্রামীণ সভ্যতা ছিল, ভারতীয় উপমহাদেশের প্রথম কৃষিকাজ ছিল এদের প্রথম। তো যাই হোক, গ্রামীণ সভ্যতা। 7 নাম্বার, চন্দ্রগুপ্তের পর কে সিংহাসনে বসেন? চন্দ্রগুপ্তের পর সিংহাসনে বসেন বিন্দুসার। দেখো কত সোজা সোজা প্রশ্ন একদম কিন্তু দেওয়া। দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কি ছিল? দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের কি নীতি ছিল? আমরা জানি উত্তর ভারতের, দক্ষিণ ভারত, তারপর সীমান্তবর্তী অঞ্চল, এইরকমভাবে আমরা অনেক ধরনের সিস্টেম ছিল সমুদ্রগুপ্তের। তো এখানে যুদ্ধ জয়, ধর্ম বিজয়, দিগ্বিজয় কিছুই হবে না। কোনটা হবে? গ্রহণ পরিমক্ষ নীতি। দক্ষিণ ভারতের যে রাজা সেখানে গ্রহণ পরিমক্ষ নীতি গ্রহণ করেছিলেন, সেই কারণে ডি নাম্বার অপশন এগুলোর কোনোটি নয়। মানে গ্রহণ পরিমক্ষ নীতি মানে কি? প্রথমে রাজ্যটাকে জয় করা হবে, জয় করার পর সেই জায়গাটা সেই রাজাকেই বার্ষিক কিছু অর্থের বিনিময়ে, ঠিক আছে, ট্যাক্সের বিনিময়ে তাকে আবার জায়গাটা ফেরত দিবে, কিন্তু তার যে শ্রী অর্থাৎ সামন্ত মানে শ্রীটা ফেরত দিবে না, অর্থাৎ স্বাধীনতা ফেরত দিবে না। তো এটাই হচ্ছে গ্রহণ পরিমক্ষ নীতি। এটাই করেছিল সমুদ্রগুপ্ত দ্বিতীয় ওই দক্ষিণ ভারতের ক্ষেত্রে। কেন? সমুদ্রগুপ্ত খুব ভালো মতোই জানতো যে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের কালচারগত দিক থেকে একদমই আলাদা, ডিফারেন্ট। তো সেই কারণে উত্তর ভারতে অর্থাৎ মগধ থেকে বসে বা পাটলিপুত্র থেকে বসে দক্ষিণ ভারতকে বেশি দিন নিজের কন্ট্রোলে রাখা কিন্তু সম্ভবপর নয়, বাস্তবসম্মত নয়। তো সেই কারণে সেই সমস্ত রাজাকেই কিন্তু সেই অধিকারটাই দিয়েছিল সেই গ্রহণ পরিমক্ষ নীতির মাধ্যমে। নেক্সট কোশ্চেন দেখো, প্রাচীনতম বেদের নাম কি? ঋগ্বেদ। তারপরে চলে আসি নেক্সট 2015 সাল। দেখো 2015 সালের প্রিলিমস। 2015 সালে কি কোশ্চেন এসেছে? সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি? সেটা হচ্ছে লোথাল, ঠিক আছে? একই এই কোশ্চেনটা দেখো রিপিট হচ্ছে, তার মানে কিন্তু তো এরকম রিপিটও কিন্তু হয়। নেক্সট কোশ্চেন, এগুলির মধ্যে কোনটি একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ? কুলপঞ্জি এখানে হচ্ছে, এটা কালপঞ্জি হবে আর কি, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। তাহলে কি এগুলির মধ্যে কোনটি, এটা হচ্ছে কালপঞ্জি হবে, এটা কয় আকার হবে, ঠিক আছে? কালপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ, এটা হচ্ছে দীপবংশ, ঠিক আছে? মহাবংশ এবং দীপবংশ এই যে দুটো গ্রন্থ, এই দুটো আবার কোথাকার গ্রন্থ? এই দুটো কিন্তু শ্রীলঙ্কার গ্রন্থ, ওটা মাথায় রাখবে। নেক্সট চলে আসো, কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে? বাণভট্ট। বাণভট্টের রচিত গ্রন্থ হর্ষচরিত আর কাদম্বরী, এই দুটো গ্রন্থ হচ্ছে বাণভট্টের। নেক্সট কোশ্চেন, 2016 সালের প্রিলিমসের আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন। তো এখানে কি বলা হচ্ছে যে নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত করা হয়েছে? তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে যে নন্দের পতন হচ্ছে সেটা কোথায় বর্ণনা আছে? মুদ্রা রাক্ষসে, বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস। নেক্সট কোশ্চেন 2 নাম্বার, ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক কে ছিলেন? ভারতের সব থেকে প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক ছিল মিনান্দার, ঠিক আছে? নাক্সেনের কাছ থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। তো সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, সেই কারণে মিলিন্দ পঞ্চহ তার লেখা যে গ্রন্থটা, সেটা হচ্ছে মিলিন্দ পঞ্চহ। নেক্সট কোশ্চেন 3 নাম্বার, কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? এটা হবে ধর্মপাল। চলো নেক্সট কোশ্চেন 4, খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল তাতে অংশগ্রহণকারী শক্তিগুলি কারা ছিল? পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট, এরা তিনজন ছিল।
চলো নেক্সট 5 নাম্বার কোশ্চেন কি বলছে, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার কানিংহামকে। হরপ্পার কোন অঞ্চলে ধানের তুষ, হরপ্পার কোন অঞ্চল ধানের চাষের সঙ্গে যুক্ত, মানে এখানে ধানের তুষও পাওয়া গেছে, তো ধান চাষের সাথে যুক্ত, সেটা হচ্ছে কি লোথাল। এখানে কিন্তু কালীবঙ্গানো হবে, কিন্তু অপশনের মধ্যে লোথালটাই করা রয়েছে। ঠিক আছে, তো এখানে আমরা যেহেতু অ্যান্সার কিতে লোথাল দেওয়া আছে, তো আমরা লোথালিটাই ধরবো। নেক্সট চলে আসি কোশ্চেন, উপনিষদগুলি সংকলিত হয়েছিল মোটামুটি কবে? ঠিক আছে, উপনিষদ মানে পরের দিকে, পরবর্তী বৈদিক যুগ, এখানে খ্রিস্টপূর্ব 800 অব্দে। বৌদ্ধ ধর্মমতে সকল দুঃখের কারণ হচ্ছে কি? তৃষ্ণা। বৌদ্ধ মতে সকল দুঃখের কারণ হচ্ছে তৃষ্ণা, কাম, মায়া, ক্রোধ, এখানে তৃষ্ণাই বলা হচ্ছে। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, বৌদ্ধ দুঃখের কারণ কি? দুঃখের কারণ হচ্ছে কাম হওয়া দরকার ছিল, ক্রোধ, কাম, মায়া, তৃষ্ণা সবগুলোই কিন্তু হচ্ছে। ঠিক আছে, এর মধ্যে থেকে একটা বাঁচাতে বলা হয়েছে, তো সেই কারণে প্রধান কারণ হিসেবে যদি বলা হয় তাহলে হচ্ছে তৃষ্ণা। 2017 সাল 2017 সালের প্রিলিমসের প্রশ্ন, এখানে কি বলা হচ্ছে, কাদম্বরী রচয়িতাকে? কাদম্বরী, দেখো বাণভট্ট, তাহলে দেখছে তো একই কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে কিন্তু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তারপরে চলো নেক্সট কোশ্চেন, মৌর্য শাসক যিনি তার আদেশ লিপিগুলিতে প্রিয়দর্শী, এখানে বানানটা একটু ভুল হয়ে আছে, প্রিয়দর্শী, এটা প্রিয়দর্শী হবে, নামে ব্যবহার করতেন। তাহলে কোন মৌর্য শাসক প্রিয়দর্শী নাম ব্যবহার করতো? অশোক। তাহলে আমরা একটা জিনিস তো এখান থেকে এমনি বুঝতে পারছি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি সলভ করি, এখান থেকে কিন্তু ডাইরেক্ট 10% কোশ্চেন কিন্তু আমরা কমন পেয়ে যাবো। 10% কোশ্চেন আমরা অবশ্যই কমন পাবো। আর ওই টপিকগুলো যদি পড়ি তাহলে 100% কোশ্চেন কমন পাবো, নট 98 বা 99%, 100% কোশ্চেন কমন পাবো। তো ওই রকমভাবে তোমরা দেখবে। চলো নেক্সট কোশ্চেন, চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন, যার শাসনকালে তিনি হলেন হর্ষবর্ধন। তাহলে হিউয়েন সাং ভারতে কার সময় আসেন? তিনি হচ্ছেন হর্ষবর্ধনের সময় আসেন। মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত? আমি একটু আগে আলোচনা করেছি সেনিক, কুনিক যেটা বলেছি, তো সেনিয়া বা সেনিক একই, তো এর হচ্ছে বিম্বিসার। অজাতশত্রু ছিল কুনিক, এরকমভাবে আমরা দেখব। চলে আসি নেক্সট, রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? রাজস্থানের কালীবঙ্গান। চলো, বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? জীবক ছিলেন, জীবক। নেক্সট 2018 সালের কোশ্চেন, এখানে কি বলা হচ্ছে 2018 সালে যে নিম্নলিখিত হরপ্পার প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? গুজরাটে কিন্তু অনেক, হরপ্পা সভ্যতার অনেকগুলো কিন্তু গুজরাটে অবস্থিত কেন্দ্র, তার মধ্যে নয় বলেছে কোনটা? সুরকোটাটা গুজরাটে, লোথাল গুজরাটে, ঢোলাবিরাও গুজরাটে, বনওয়ালি এটা গুজরাটে নয়। নেক্সট চলে আসছে বুদ্ধ চরিত গ্রন্থটির রচয়িতাকে? বুদ্ধ চরিত গ্রন্থের রচয়িতাকে অশ্ব ঘোষ। নেক্সট, কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন? মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন। তারপরে দেখো, কোন রাজ্যটি বর্তমান বিহার, পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে? সেটা হবে মগধ। মগধ গড়ে উঠেছে বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে। নেক্সট চলে আসছে, গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেছিলেন? কোথায়? সেটা হচ্ছে সারনাথে। ঠিক আছে, যেটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। কি? কৌন্ডিন্য, ভদ্রিক, অশ্বজিৎ, বাষ্প এবং মহানাম নামে যে 4-5 জন, এদেরকে কিন্তু তিনি প্রথম ধর্মজ্ঞানটা দিয়েছিলেন। চলো 6 নম্বর, গ্রিক লেখকদের রচনায় কাকে স্যান্ড্রোক্কোটাস বলা হয়েছে? স্যান্ড্রোক্কোটাস কাকে বলা হচ্ছে? চন্দ্রগুপ্ত মৌর্যকে। তারপরে দেখো, বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে? বরাহমিহির বৃহৎ সংহিতার রচয়িতা। কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? এটা হচ্ছে স্কন্দগুপ্ত। কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত? প্রাচীন ভারতের এখানে যে নামগুলো আছে তার মধ্যে রামশরণ শর্মা হচ্ছে প্রাচীন ভারতের সাথে, অমলেশ ত্রিপাঠী, বিপানচন্দ্র, এরা হচ্ছে আধুনিক যুগ, আর সতীশচন্দ্র মধ্যযুগ, এর গবেষণার সাথে যুক্ত। 10 নাম্বার, কে গঙ্গাইকোন্ড চোল উপাধি ধারণ করেছিলেন? সেটা হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল। চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড চোলপুরম, ঠিক আছে, গঙ্গাইকোন্ড চোল উপাধি ধারণ করেছিলেন। তো এখানে ওই বাংলা আক্রমণ করেছিল, তো সেখানে ওই সময় তিনি এই উপাধিটা কিন্তু ধারণ করেছিলেন। তারপরে চলে আসি 2019 সালের যে লাস্ট, আমরা 2019 সাল পর্যন্তই আলোচনা করেছি, তো 2019 সালের প্রিলিমসের যে প্রশ্ন, প্রথম প্রশ্ন দেখো এনসিয়েন্টের, যে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? সেটা হচ্ছে বোধগয়া। 2 নম্বর, মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা? শূদ্রকের মৃচ্ছকটিক গেল। বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস। এরকমভাবে কিন্তু আমরা দেখব। ভাসে স্বপ্ন বাসব দত্ত। তো যাই হোক, গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে হন? গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে
হ্যাঁ, গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসাবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে হয়? সেটা হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত তারপরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে? মাঝে একজন নাম থাকে যে রামগুপ্ত। তো এই রামগুপ্ত সমস্যা বলে একটা টপিক আছে। তো রামগুপ্তকে বলা হয় যে সমুদ্রগুপ্তের পর রামগুপ্ত সিংহাসনে বসেছিল। কিন্তু রামগুপ্ত তার নিজের স্ত্রীকে, রামগুপ্তের স্ত্রীকে অন্য একজন ধরে নিয়ে চলে গেছিল। তিনি সেটা রক্ষা করতে পারেনি। তো সেই কারণে এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত নারীর বেশে সেইখানে গিয়ে তাদেরকে হত্যা করে রানীকে ফেরত ঘুরিয়ে বাড়িতে মানে মানে রাজ্যে নিয়ে এসেছিল, উদ্ধার করেছিল আর কি। তো তারপরে সেই দ্বিতীয় চন্দ্রগুপ্ত রামগুপ্তকে হত্যা করে এবং সেই রানীকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিবাহ করেন। সেই কারণে একটা নাটক আছে দেখবে, দেবী চন্দ্রগুপ্তম। একটা নাটক আছে দেবী চন্দ্রগুপ্তম, বিশাখ দত্তেরই লেখা। দেবী চন্দ্রগুপ্তম নাটকে কিন্তু এই ঘটনাটার বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। যদি বলা হয় রামগুপ্ত সম্পর্কে কোথায় আমরা জানতে পারি, তাহলে দেবী চন্দ্রগুপ্তম নাটক থেকে কিন্তু জানতে পারি। তারপরে চলে আসি, অশোকের লিপি ও ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করেন কে? জেমস প্রিন্সেপ। অশোকের লিপি এবং ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। নেক্সট, নিম্নে উল্লেখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে? মেহেরগড় সব থেকে পুরনো। তো মোটামুটি আমরা আজকে 2010 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে WBCS এর প্রিলিমসের যে এনসিয়েন্টের পার্ট, সেটা নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা আবার নেক্সট অন্য একটা ভিডিওতে মিডাইভেল এবং মডার্ন নিয়েও কিন্তু আলোচনা করব। তোমরা দেখতে থাকো বিভিন্ন এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, আমরা সমস্ত বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো হয় ওই তাদের ইতিহাসের কোশ্চেনগুলোকে কিন্তু এরকম এমসিকিউ আকারে সলভ করব। তার কারণ বিভিন্ন পরীক্ষাগুলোতে কিন্তু ঘুরে ফিরে এই এমসিকিউ যেগুলো পরীক্ষাতে চলে এসেছে ওই টপিকগুলো থেকেই কোশ্চেন করে, এমনকি ডাইরেক্ট কমন পাওয়া যাবে। তো সেই কারণেই কিন্তু মূলত এগুলোকে আমাদের প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, তাহলে কিন্তু এখান থেকে আমরা 100% কিন্তু কমন পাবো। যাই হোক, তোমরা ডেসক্রিপশন দেখবে, সেখানে বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে, কোশ্চেন অ্যান্সার, এমসিকিউ, মক টেস্ট, এমনকি নোটসের জন্য দেওয়া আছে। আর তোমরা আমাদের কমিউনিটিতে দেখবে, কমিউনিটিতে কিন্তু প্রত্যেকদিন মক টেস্টের জন্য বিভিন্ন কোশ্চেন কিন্তু ছাড়া হয়, সেখান থেকে তোমরা কিন্তু মক টেস্টগুলো দিতে পারবে। থ্যাংক ইউ।